হ্যালো, ওয়েলকাম টু ইউর থটস। আমার ধারণা যে মানুষটা হাসার আগে লাল টুকটুকে হয়ে যায় তার আয়রন ডিফিসিয়েন্সি থাকার কথা না, কিন্তু আমার নখ আপনার থেকেও লাল দেখাচ্ছে। ওয়াই? লাস্ট টাইম বলতে লাস্ট ইয়ার বোধহয় খুব হতে পারে ডিহাইড্রেশনও হতে পারে, বাট মনে হয় ক্যালসিয়াম স্বল্পতা ছিল। বাট এখন বোধহয় এটা ইমপ্রুভ হয়েছে। আমি জানি না, দেখে মনে হচ্ছে, দেখে অনেক কিছুই বোঝা যায়। সো হচ্ছে যে আপনার একটু আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত, বোধ হয় একটু স্বাস্থ্যপ্রতি যত্নবান হওয়া উচিত। তবে মানুষ শুকনা বলে কেন আমি এটা বুঝি না। শুকনার সাথে সম্পর্ক কি? এখানে শুকানোর টুকানোর আমি বুঝি না। ইউ আর পারফেক্টলি ফাইন। যেটা হতে পারে যে একটা সুন্দর ভুঁড়ি হতে পারে, উইচ ইজ অ্যাকচুয়ালি প্রবাবলি হবে না আসলে। কারণ হচ্ছে যে একটা রিসেন্ট একটা স্টাডি দেখেছিলাম যে মানুষ দীর্ঘদিন ধরে একই অবস্থায় থাকলে তার অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো সেই হিসাবে হয়তো বা সেটা নাও হতে পারে। অ্যান্ড ওয়েল, ইটস ফাইন। আপনি স্বাস্থ্য মেনটেন করেন, এটা স্বাভাবিক। এটা আমাদের সবারই স্বাস্থ্য মেনটেন করা উচিত। খাবারের প্রতি কন্ট্রোল থাকা উচিত। তবে যাদের ডাইজেশন পাওয়ার ভালো, যেমন আমাকে হচ্ছে যে কী বলে, যদি মানে ঘাস লতা পাতা, মানে রাস্তা থেকে কুড়ায় ঘাস পাতাও দেওয়া হয় তাও হজম হয়ে যাবে। আমার হচ্ছে যে মানে যদি গাড়ির টায়ারও খাইতে দেওয়া হয় আমাকে, আমি গাড়ির টায়ারও হজম করে ফেলতে পারবো। একবার যেরকম ডিসকভারিতে তারা এক্সপেরিমেন্ট চালাইছিল, সে মানুষ যদি চুইংগাম খেয়েও ফেলে তাহলে চুইংগাম কত বছরে ডাইজেস্ট হবে। আমার কাছে মনে হয় আমি চুইংগাম খেলে আমার 1 সপ্তাহের মধ্যে ডাইজেস্ট হয়ে যাবে। তো আমার ডাইজেশন পাওয়ার মাশাল্লাহ, সবই ডাইজেস্ট হয়ে যায়। তবে আমার মনে হয় যে এটা যাদের একটু লিমিটেড, আই থিঙ্ক দে আর ব্লেসড, যে স্বাস্থ্যের প্রতি আর এক্সট্রা কশাস থাকতে হয় না। আমার যেমন অনেক কষ্ট হয় খাবার মেনটেন করতে হয়, যদিও আমার খেতে ভালো লাগে না। অ্যান্ড আমার মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে যদি খাওয়ার ব্যাপারটা না থাকতো, অ্যান্ড তার চেয়ে বড় কথা যদি ওয়াশরুমে যাওয়ার ব্যাপারটা না থাকতো, অ্যান্ড ঘুমানোর ব্যাপারটা, ঘুমটা আসলে দরকার। কারণ কি মানুষের কী যেন বলে না, ঘুম তো থাকবে না জান্নাতে, কিন্তু ঘুম থাকবে না। তো ঘুমটা দরকার হচ্ছে মানুষের ব্রেনটা রিফ্রেশ হওয়ার জন্য ঘুম দরকার। বা যে যে খাচ্ছে, আচ্ছা, খাবার না থাকে তো ঘুমেরও দরকার নেই। হ্যাঁ, ঘুমেরও দরকার নেই। সো এই জিনিসগুলো যদি না থাকতো পৃথিবীতে, তাহলে জীবনটা অনেক শান্তির হতো। যাই হোক, আছে যেহেতু, তো এই জীবনটার মধ্যে অনেক উত্থান পতন ঘটে। তোমার শিষ্য দ্য মজু, তো ওকে বলছিলাম, তো তো আসলে একটু রোগা পাতলা। তো ওকে বলছিলাম যে এখন তো কামাই টামাই করতেছো, আর হিসাব করো না, একটু খাওয়া দাওয়া করো, স্বাস্থ্য টাস্থ্য একটু ভালো করো। তো বলতেছে যে না না, ও ও আবার একটু ঘাটতারা আছে। বলতেছে যে না না, বিয়ের পর বউর হাতে রান্না খেলে এমনি স্বাস্থ্য ভালো হয়ে যাবে। তো তো আম্মু মাঝে মাঝে আর কি বলে যে তুমি যে রান্না শিখতেছো না, তো তোমার তো হচ্ছে যে শ্বশুরবাড়ি যখন যাওয়া তখন তো হচ্ছে যে তুমি তো একা গালি খাবা না, আমাকে শুদ্ধ গালি দিবে যে মায়ের কিছু শিখে পাঠায় নাই। তো এইরকম মাঝে মাঝে আম্মু হুমকি ধামকি দিত, তো দিয়ে হচ্ছে যে রান্না করতে পাঠাতো। আমার বোধহয় রান্না করতেও ভালো লাগে না। তবে যখন রান্না করি খুব মনোযোগ দিয়ে করি, কারণ আমার কাছে মনে হয় রান্নাও একটা আর্ট, এটা খুবই মনোযোগ দিয়ে করা উচিত। এবং সেখানে হচ্ছে যে ব্যালেন্সড ডায়েট হওয়া উচিত, সেটা যেরকম করি খানিক। তবে আমার রান্না খেলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে মরা মানুষও যেতে হয়ে যাবে। সব মশলাপাতি ঠিক থাকে, খালি ওই লবণটা গিয়ে একটু বেশি হয়। লবণটা আমার কাছে মনে হয় যে লবণের দোষ, এটা আমার দোষ না, কারণ লবণ এখন অনেক আর্টিফিশিয়াল করে বানায়। তো যাই হোক, তো এরকম আম্মুর চিল্লাচিল্লিতে মাঝে মধ্যে গিয়েছিলাম। একবার বিরিয়ানি রান্না করেছিলাম, একবার পোলাও, একবার রোস্ট, এরকম একবার একবার করে রান্না করা হয়েছে। তো ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি জানি না। আমার মা ইউজুয়ালি রান্না পারেন না। তো তার একটা অভিযোগ যে আমি তার থেকে রান্না শিখতেছি না। তো আমার কাছে মনে হচ্ছে তুমি রান্না পারো না, তোমার থেকে কী রান্না শিখবো? তার চেয়ে ভালো যে বিয়ের পরে শাশুড়ি রান্না শিখবো, শাশুড়িও খুশি, জামাইও খুশি। তো তো আম্মুর এরকম রাগ করতে দেখে আমার রান্না করতে হয়েছে। রান্না করার পর না রান্নাগুলো কোইন্সিডেন্সই ভালো হয়ে গেছে। আই রিপিট, জিনিসগুলো আসলে কোইন্সিডেন্ট এবং ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। সো এটা জাস্ট হয়ে গেছে আর কি, অ্যাক্সিডেন্টাল। দ্যাট ডাজন্ট মিন যে আমি রান্না পারি। বাট যখন আমি রান্না করতে চাই, আমি ফুল মাইন্ড নিয়ে যখন কাজটা করতে চাই, আমার কাজটা ভালো হয়ে যায়।
তো আম্মু বলছে তুমি তো রান্না পারো। এখন আম্মু আমার রান্নার থেকে এত ইন্সপায়ার্ড হয়েছে যে আমাকে রান্না করতেই বলে না। এই গত 2 বছর হয়ে গেছে, 2-3 বছর আমাকে সে কখনো রান্না করতে বলে নাই। বাট আমার কাছে মনে হয় যে রান্না কালচার, সেদিন যেন কার একটা কথা শুনেছিলাম, তো একজন খুব সুন্দর করে একটা কথা বলতো যে রান্নাটাও একটা কালচার, রান্নাটাও একটা হেরিটেজ ক্যারি করে বা হিস্ট্রি ক্যারি করে। সো আপনি প্রতিদিন আপনার বাচ্চাকে চিকেন ফ্রাই, রোস্ট বা হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াচ্ছেন, এগুলো তো আপনার হিস্ট্রির খাবার না, কালচারের সাথে যান না এগুলো। আপনি জানেন না কি কালচার আছে। যেমন আমার জানা মতো যে ছোটোবেলায় আগে শুনতাম প্রচুর যে বগুড়ার মানুষ নাকি দই দিয়ে গরুর মাংস খায়। ইউ, মানে এটা মানে খুবই অড। ওর হইতে পারে যে গরুর মাংসকে দই দিয়ে রান্না করে রোস্ট বানানো হয়, এটা হতে পারে। বাট গরুর মাংসের সাথে দই খাওয়া হয়, আবার নাকি ক্ষীর দিয়ে দই, ক্ষীর দিয়ে নাকি খায়, ক্ষীর দিয়ে কী খায় যেন, ক্ষীর দিয়ে গরুর মাংস খায়। মানে ওভার ডায়েট হয়ে যাচ্ছে, মানে ওভার কনজাম্পশন হয়ে যাচ্ছে। তো এরকম আমার জানার মতো উত্তরবঙ্গে হচ্ছে যে প্রচুর খাবারের ভ্যারাইটি আছে। দক্ষিণ সাইডে বলতে চিটাগাঙে হচ্ছে যে মানুষ প্রচুর শুটকি খায়, শুটকি পছন্দ করে। আর সব খাবারের মধ্যে ঝাল থাকে, অতিরিক্ত ঝাল থাকে। অ্যান্ড এই অঞ্চলে আসলে খাওয়ার মতো তেমন কিছু নাই, মানে এক্সেপশনাল কোনো সবজি বা পাকোড়া বা সামথিং এরকম কিছু নাই। তবে আমার জানার মতো উত্তরবঙ্গে এরকম অনেক কিছু আছে। এবং টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে সিলেট বিশেষ করে। তো খাবার আছে অনেক রকমের। তা আমার মা কিছু জানে না এগুলা। তো যে মানুষটা এত এগুলা কিছুই জানে না, তার থেকে আমি কী রান্নাটা শিখবো? তো যাই হোক, ভালো হয়েছে মানে আমাকে আর রান্না করতে বলে না। আর এই অঞ্চলের মানুষ কাজ শিখবে, মানে দক্ষিণ অঞ্চলের মানুষ বিশেষ করে আর কাজ করবে কতক্ষণে? এরা তো হচ্ছে ঝগড়াঝাটি করেই কুল পায় না। তবে ভালো একটা ব্যাপার হচ্ছে যে আমরা স্বীকার করি যে আমরা ঝগড়া করি। যেমন হচ্ছে যে আমি বরিশাল্লা যারা আছে ওদেরকে দেখছি যে ওরা স্বীকার করে না ওরা যে খচ্চর। ওয়েল, আমরা যে কুমিল্লার মানুষের খচ্চর সেটা আমরা স্বীকার করি না, উই প্রাউড অফ ইট। অ্যান্ড আমরা হচ্ছে যে বড় বড় করে টাইটেল দিয়ে বলি যে আমরা খচ্চর, আমরা ইতর। অ্যান্ড মানে দ্য সারপ্রাইজিং থিং ইজ দ্যাট আমাকে, আমি কাউকে সাধারণত বলি না যে আমি কুমিল্লার মানুষ, কারণ যদিও বড় হয়েছি ঢাকায় আর নার্চার্ড বাই টাঙ্গাইল, মানে আমার মা যেহেতু ওই অঞ্চলের মানুষ। অ্যান্ড মানে সবচেয়ে বাংলাদেশের 8টা বিভাগই খচ্চর বিভাগ, কিন্তু এতগুলো বিভাগের মধ্যে সবচেয়ে যদি ভদ্র, কিছুটা কম্পারেটিভলি হাম্বল অ্যান্ড কিপটা যদি হয়, তাহলে সেটা হচ্ছে উত্তরাঞ্চলের মানুষ, মানে রাজশাহী বিভাগের মানুষ বা রাজশাহী ময়মনসিংহ বিভাগের মানুষ। তারা কিচ্ছু বোঝে না, খুবই একটু কী বলে, ইনোসেন্ট টাইপের কি, মানে দুনিয়াদারির কিছু বোঝে না খুব একটা। তো অ্যান্ড তাদের নামের রেপুটেশন হচ্ছে তারা কিপটা অ্যাজ ওয়েল। তো আমার মার যখনই রাগ উঠতো তো আমাকে হচ্ছে যে কুমিল্লা বলে গালি দিত, মানে কুমিল্লাটা ছিল গালি। আমাদের বাসায় হচ্ছে গালি দেওয়ার প্রচলন নাই, গালি দিলেই হচ্ছে যে শাস্তির ব্যবস্থা থাকতো। তো আমাকে যখন মার গালি দিতে ইচ্ছা করতো তখন আমাকে কুমিল্লা বলে গালি দিত, কুত্তা বলতো না বা সামথিং এরকম কিছু না, কুমিল্লা। তো কুমিল্লাটা হচ্ছে যথেষ্ট আমার জন্য একটা বড় গালি, বিকজ শি ইজ ফেড আপ উইথ দিস কান্ট্রি সাইড। তো আম্মু যখন রাগ উঠতো সাথে এটাও বলতো যে তুমি যে এত এরকম করো, বিয়ের পর তো তোমাকে হচ্ছে পাঠাই দিবে, একদিনও রাখবে না, যা ওখানে শাশুড়ির সাথে ঝগড়া করবা, মানুষের সাথে ঝগড়া করবা, তো হচ্ছে যে তোমাকে তো রাখবে না। আমি হচ্ছে যে মাই শাশুড়ি উইড বি প্রাউড অফ মি, কারণ দে ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। এবং হচ্ছে যে এটা সবচেয়ে, আপনি জানেন যে তারা আসলে কিছু বুঝে না। সো এটা ডিফারেন্ট এই ধরনের একটা ব্যাপার। আমার কুমিল্লার মানুষ বা এই নোয়াখালীর মানুষ গালি দেয় এই কারণে যে এখানকার মানুষের পেটে একটা কথা থাকে, মনে একটা কথা থাকে, মাথায় একটা কথা থাকে। তো আমি যেহেতু বড় হয়েছি টাঙ্গাইলের ছোঁয়ায়, তো সেই জন্য আমি এই জিনিসটা শিখিনি। মানে আমি জানি এই জিনিসটা হয় বা কীভাবে প্র্যাকটিস, মানে কীভাবে কী জিনিসটাকে হোল্ড করতে হয়, আমার কাজিনরা জানে সব ওই সাইডের, কিন্তু আমি জানি না। আমি জানি কিন্তু আমার মধ্যে জিনিসটা কাজ করে না। তো কাজ না করার কারণে আমি হচ্ছে সবচেয়ে ক্রুয়েলেস্ট পার্সন আমার দাদা বাড়িতে।
কিন্তু মানে আমার দাদা বাড়িতে সমস্যাটা হচ্ছে যে আমাকে কেউ খাইতেও পারে না, উগলাইতেও পারে না, এমন একটা অবস্থা। তবে হাজব্যান্ড ওয়াইফ টক্সিক হইলে বয়স বাড়ে না, কমে না, এই জাতীয় কথা বলে আমার লাভ নাই। মুখে যখন ঢুকাই ফেলছেন গিলে ফেলেন, আল্লাহ বসে, কিচ্ছু হবে না। মানে আমি এত খারাপ না, মানে খারাপ ঠিক আছে, আই এগ্রি আমি খারাপ, কিন্তু আমি এত খারাপ না। অ্যান্ড আমার এই জন্য আমার কাজিনরা খুব এক্সাইটেড দেখার জন্য যে হাউ আই ট্রিট মাই ইন লস। ওয়েল দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি। এবং আমার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অঞ্চলের মানুষের, মানে ওই অঞ্চলের ছেলেরা বিশেষ করে ওই অঞ্চলের মেয়েকে বিয়ে করতে চায়, কারণ এখানে অনেক দেনা পাওনা আদান প্রদানের ব্যাপার থাকে, ঘুষ টুসের ব্যাপার থাকে। তো মেয়েকে কন্যা সম্প্রদানের একটা প্রথা আছে হিন্দু কালচার যেটা আছে, হুইচ ইজ কমপ্লিটলি ফরবিডেন অ্যান্ড ইন ইসলাম। অ্যান্ড হচ্ছে যে তবে উত্তরাঞ্চলের মানুষের জন্য আম্মু খুব প্রশংসা করে তাদের অঞ্চলের চেয়ে। আমাদের এখানে ছেলেরা খুব রেসপন্সিবল, আমাদের এখানে মেয়েদেরকে ঘুষ যৌতুক দেওয়া লাগে না মেয়েদের পক্ষ থেকে। এটা আসলে কমপ্লিটলি ইসলাম বিরোধী, যেটা সিলেট এবং চিটাগাং অঞ্চলে খুব বাজেভাবে মেনটেন করতে হয়, নাহলে আসলে অনেক সময় মেয়েদেরকে মেরেও ফেলে। তো বল যাই হোক, এত কিছু না, তবে একটা জিনিস, একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে আতিথেয় পরায়ণ। মানে এখানে এত মানুষ অতিথি পরায়ণ যে ধরেন আপনার বাসায়, ধরেন আমার বাসায় খাবার নেই, আমি নিজেই খাচ্ছি না 2 দিন ধরে, খেতে পাচ্ছি না, কিন্তু আমার বাসায় কেউ আসছে, আমি তো তাকে দরকার পড়ে আমার পাশের বাসা থেকে কিছু নিয়ে এসে দরকার পড়ে আমি ধার করে তাকে খাওয়াবো, বাট তাকে আমি খাওয়াবো এবং সেটা মন থেকেই খাওয়াবো। আমাদের মন নষ্ট, মানে এই দক্ষিণ অঞ্চলের মানুষের মন খারাপ, মানে মনে শয়তানি থাকলেও আপনাকে যখন খাওয়াচ্ছে সেটা মন থেকে খাওয়াচ্ছে, এটার মধ্যে আর কোনো দুই নাম্বারই নাই। সো খাওয়ানোর ব্যাপারটা খুবই, তো এই পার্টটা আমি খুবই এনজয় করি। এবং এটা আমি আমার মাকে আমার ট্রেনিং দেওয়া লাগছে এই হ্যাবিটটা ক্রিয়েট করে ডেভেলপ করার জন্য, বিকজ তার মধ্যে এই জিনিসটা নাই। আর কি আছে, আর যেটা হচ্ছে যে এই অঞ্চলের মানুষ যদি অন্য অঞ্চলের মানুষের সাথে মিশতে চায়, সেক্ষেত্রে খুবই স্ট্রাগল করতে হয়, বুঝে না, কারণ তাদের মনের মধ্যে তো আসলে কিছু নাই। আর এই অঞ্চলের মানুষের মনের মধ্যে রেখে অনেক কিছু ভাবে, অনেক কিছু করে, এটা খুবই কমপ্লিকেশন তৈরি করে একটা রিলেশনের মধ্যে। যেমন আমার মাকে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু বলছে তারা, যেটা আমার মা বুঝতেছে না, ভালো মনে করে তাদের সাথে গলায় গলায় মিলে চলে যাচ্ছে। আমার নিজের আপন চাচা ফুপু ধরলাম বা আমার কাজিন, তাদের সাথে গলায় গলায় মিলে হো হা হা করতেছে। তো আমার তখন হচ্ছে যে পাশ থেকে টেনে নিয়ে বলা লাগে যে তুমি যে তাদের সাথে হু হা হা করতেছো, তারা তো তোমাকে নিয়ে ফাইজলামি করতেছে। তখন আম্মুর মাথায় সেন্স হয় যে ছিল এটা ফাইজলামি। আমি বলছি, হ্যাঁ এটা ফাইজলামি। মানে এইসব কারণে আমার দাদাবাড়ির সাথে আমার একটু ক্ল্যাশ লাগে মাঝে মাঝে, কিন্তু আমাকে ওই যে ফেলতে পারে না, অ্যাজ বিকজ আমি হচ্ছে গোষ্ঠীর বড় মেয়ে। তো হচ্ছে যে আমি যেটা বলি সেটা একটা ম্যাটার করে। সো মানে আসলে যে কেউ আমার সাথে তর্ক করবে বা থামাই দিবে আমাকে, ওই জিনিসটা সম্ভব না। আমি যখন বলা শুরু করি তখন আমার কথা শুনতে হয়। এখানে একজনই ছিলেন যিনি আমাকে বকা দিতে পারতেন এবং বকা খাওয়াতে পারতেন, উনি হচ্ছেন আমার দাদি। আদারওয়াইজ এখানে এই অঞ্চলের মেয়েদের অনেক ক্ষমতা, মানে মা এবং মেয়েদের অনেক ক্ষমতা। এবং মেয়েদেরকে, মানে বোনদেরকে এতটা প্রায়োরিটি দেওয়া হয় যে ছেলেরা যে কোনো কিছু করার কি হচ্ছে যে সেটা মা আর বোনকে আগে জানায়। এটাও একটা ইসলাম বহির্ভূত জিনিস, কারণ একটা সময় পর হয় কি, মার কাছে তো সব ছেলে মেয়ে সমান, ধরে নিলাম সমান, কিন্তু তারপরেও এখানে অনেক সময় বায়াসড হয়ে যায়। আর বোনের কাছে যা জানায়, বোনের তো আরেকটা সংসার হয়ে যায়, তখন এখানে সমস্যাটা হয় যে তখন বোনের সংসার হওয়ার পর বোন তখন তার সুবিধা মতো চাইতে থাকে, বা তার সুবিধা মতো ভাইয়ের সংসারটা কন্ট্রোল করতে পারে। তো এইটা মেজর কারণে ছেলেরা এই কাজটা করে, এই অঞ্চলের ছেলেরা। তো সেই কারণে এই অঞ্চলে ঝগড়াঝাটি বেশি হয়, গৃহযুদ্ধ বেশি লাগে। আর হচ্ছে যে তবে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, মানে এটা সবার জেনেটিক্যালি বোধহয় একটা কালচার হয়ে গেছে যে বোনকে আগে জানাতে হবে। লাইক আমি যেরকম তোমাকে বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড আছে, তো হি ইজ নট জাস্ট লাইক ফ্রেন্ড, হি ইজ লাইক মাই ব্রাদার। এবং আমরা একদম ও হচ্ছে, ওর বাড়ি হচ্ছে আমার বাড়ির থেকে 10-15 কিলোমিটার, 10-15 মিনিটের দূরত্ব। তো এবং ও আমার থেকে বয়সেও ছোটো, কিন্তু আমার ব্যাচমেট, অ্যান্ড রাইট নাও আমার আগে পড়াশোনা করে বের হয়ে গেছে।
তো ও যার সাথে যার সাথেই ও কথাবার্তা বলুক না কেন কী করুক না কেন সেটা হচ্ছে যে জানাচ্ছে। তো রিসেন্টলি হচ্ছে আমি একটু কনসার্ন শো করতেছিলাম যার সাথে ও আসছে আর কি। তো ও আমাকে আর ডিটেলসে কিছু জানায় নাই। ও হচ্ছে যে আমাকে নিয়ে বসছে, বসার পরে ধীরে সুস্থে আমাকে সব কিছু দেখাইছে, মানে প্রসেস করে 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 আমাকে বলছে যে দেখ ও এরকম, ও এরকম, হ্যাঁ আমি ওর সাথে হ্যাপি আছি, ও হচ্ছে যে আমাকে এটা বলছে সেটা বলছে, আমার কেয়ার নিচ্ছে, এসব এসব আমাকে আর কি বুঝাইছে। বুঝায় হচ্ছে যে আমাকে কনভিন্স করার ট্রাই করছে যে না, সে ভালো আছে অ্যান্ড এই মেয়ের সাথে সে থাকতে পারবে। সো এই ধরনের এই যে কনভিন্স করানো, মানানো, তো চাইলেও তো আমাকে ইগনোর করতে পারতো, বাট এই সাইডের ছেলেরা হচ্ছে যে বোনদেরকে ইগনোর করতে পারে না, মানে বোনদের কাছ থেকে অ্যাপ্রুভালটা নিতে হয়। এখন আমি যদি রাগ করতাম তারপরও যে না তুই অ্যাভয়েড কর, এই মেয়েটার সাথে হবে না, বা এরকম কিছু সুযোগ করতাম, তাহলে হতে পারতো যে একটা সময় পর ও আসলেও হচ্ছে যে এই কাজটা করছে, হয়তো বা বাদ দিতে বা সামথিং, বা কনফিউশনে পড়বে বা এরকম একটা। আর ইত্যাদি এইসব কারণেই এখানকার মানুষকে একটু টক্সিক ধরা হয়। এই জন্য আমাদেরকে মানুষ গালি দেয়, ইতর বলে বা খচ্চর বলে। অ্যান্ড আমার এরকমও হয়েছে যে ব্যক্তিগতভাবে অনেক জায়গায় গিয়েছি, যখন শুনে যে আমি কুমিল্লার, তখনই হচ্ছে যে আমাকে সাইড করে ফেলে। তুমি তো কুমিল্লা, তোমার তো নিয়তি খারাপ, তোমার তো ঝামেলা আছে, তুমি ঝগড়া লাগাই দিবে। অ্যান্ড দেখা যেত যে ঝগড়া আসলে তারাই করতো, ঝামেলা তারাই করতো, কিন্তু সেটার মধ্যে হচ্ছে আমাকে টেনে নিয়ে দোষ আমার হয়ে যেত। তো আমি দক্ষিণাঞ্চলের মানুষ হওয়া সত্ত্বেও একটু বলদ বলতে গেলে, কারণ দেখতে হবে না কার কাছে বড় হয়েছি। বাট ওভারঅল আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা ইমপ্রুভ করা উচিত, যদিও আই এম নট শিওর যে ওই অঞ্চলের মানুষ ওই অঞ্চল থেকে এটা কতটা ইমপ্রুভ করতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও ভয় পাই দক্ষিণাঞ্চলের মানুষের সাথে কথাবার্তা বলতে, তাদের সাথে কথা বলার সময় অনেক হিসাব করে কথা বলতে হয়, বিকজ দে নো হাউ টু ট্র্যাপ ইউ, হাউ টু কী বলা, অনেক কিছু জানে। এখন এটা ভালো অর্থে ব্যবহার করা যায়, খারাপ অর্থে ব্যবহার করা যায়, ইট ডিপেন্ডস অন ইউর লাক অ্যান্ড morality, definitely. So, thank you if anyone listening. Allah Hafiz.